অবশেষে উসমান হাদি মৃত্যুর ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন মূল ভিডিও ফুটেজটি প্রকাশ হয় এবং উসমান হাদির আইসিইউর অবস্থা দেখে। মৃত্যুর সাথে ওসমান হাদি। তো এরপর হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? এদিকে আজ উসমান হাদির মূল ভিডিও ফুটেজটি প্রকাশ হয়। আইসিইউতে তার অবস্থা এবং তার না ফেরার দেশে চলে যাওয়ার অবস্থা সবকিছু জনগণের সামনে এসছে। ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করেছে কে? এই প্রশ্নে রীতিমতো জর্জরিত বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পুরো বিষয়টিকে তারা ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মাঠে পড়েছিল ওসমান হাদি। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যিই যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে। শনাক্ত হওয়া ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে যে ভয়ঙ্কর কৌশলে গ্রেফতার করলো সেনাবাহিনী, তাকে শেষ করার উদ্দেশ্যে 10 কোটি টাকা দিয়ে শুটার ভাড়া করে আনেন বলে জানা যায়। এদিকে সবশেষে বেরিয়ে আসলো হাদির উপর ভয়ানক হামলার মূল তথ্য। ভারতের ভয়ানক চক্রান্ত চলছে সারা দেশে, ভয়ানক চক্রান্ত ফাঁস। সন্ধ্যার পরেই গ্রেপ্তার উসমান হাদির খুনি ফয়সাল। ফেসে যেতে পারে জামাত বিএনপিও। একে একে সবাই এখন ফেসে যাচ্ছে উসমান হাদির মামলার বিষয়ে। এইদিকে উসমান হাদির মৃত্যুর মূল ভিডিও ফুটেজটি প্রকাশ হয় এবং এইটা দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, গত 3 দিন যাবৎ উসমান হাদি মুমূর্ষ অবস্থায় ছিলেন এবং তাকে কি করা হয়েছিল রাজপথে দেখেছেন। এইটাকে কেন্দ্র করে সারা দেশেই ইতিমধ্যে তুলপাড় পরিস্থিতি, দেশের রাজনৈতিক মধ্যম উত্তাল হয়ে আছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এর পিছনে কে কে রয়েছে সব কিছু প্রকাশ করব এই একটি ভিডিওতে। অন্যদিকে উসমান হাদির অনেক নিউজ যে ইতিমধ্যে গোপন রাখা হয় সেইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আমাদের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন, গণতন্ত্রের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকার কি কেবলই কথার কথা হয়ে থাকবে, নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কি বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি? এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল ওসমান হাদির উপর বর্বরচিত হামলা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্নমতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ, একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তার এই পরিণতি কি অন্যদের জন্য একটি শীতল বার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর কার পালা? এই আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জাওয়াদ নির্ঝর বললেন, পরিচিত মহলে 25 দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ। এরপরই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনে নিরাপত্তাহীনতা এবং ভীতি সৃষ্টি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের, যারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করছেন, তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে। এটি কি কেবল নেতাদের নিস্তব্ধ করে দেওয়া, নাকি এর লক্ষ্য আরো গভীরে? পুরো আন্দোলনকেই শিকড় শুদ্ধ উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন, ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে। আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি? নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতা। হাসনাত সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই। ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে
যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত হচ্ছে না? তাদের মতো নেতারা যারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন, তাদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? সাধারণ নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এবং একচ্ছত্র দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো জনসচেতনতামূলক কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উপর যদি সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা থাকে, তবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে স্বপ্রণোদিত হয়ে তাদের অনুরোধের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। বন্দুক প্রস্তুত নয়, এই নিশ্চয়তা কেবল সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানই দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকি দেন এবং রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেয় না, তখন সেই নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয় আর মানুষের বিশ্বাস তলানিতে গিয়ে থাকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে এই ধরনের সহিংস ঘটনার তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহি অত্যাবশ্যক। যদি তদন্ত পক্ষপাতমূলক হয় এবং দীর্ঘসূত্রিতায় আটকে যায়, তখন তা কেবল নিরাপত্তা শঙ্কাই বাড়াবে না, বরং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাও কমিয়ে দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? দেশের খারাপ অবস্থা বনাম 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এমন পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে? ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল, সেই শনাক্ত হওয়া সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনো তদন্তনাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনী বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া কোনো গুলি শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল অভিযানের মূল লক্ষ্য, রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। কর্মকর্তারা জানান, এখনো তাকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ওসমান হাদির উপর হামলার পিছনে কারা জড়িত থাকতে পারে, কোনো সংগঠিত নেটওয়ার্ক আছে কিনা এবং এর রাজনৈতিক বা ব্যক্তিগত প্রেক্ষাপট কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত এগোচ্ছে। এদিকে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সেনাবাহিনীর এই কৌশলগত গ্রেফতারের প্রশংসা করছেন, আবার অনেকে বলছেন আইন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। মানবাধিকার সংগঠনগুলো দাবি তুলেছে, সন্দেহভাজনের অধিকার যেন পূর্ণভাবে রক্ষা করা হয় এবং তদন্তে নিরপেক্ষতা বজায় থাকে। সব মিলিয়ে ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর এই গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ মোড় হলেও এটি এখনো শেষ অধ্যায় নয়। আদালতকে বিচার, প্রমাণ উপস্থাপন এবং সত্য উদ্ঘাটনের দীর্ঘ প্রক্রিয়া এখনো বাকি। তাই আপাতত বলা যায়, সেনাবাহিনীর কৌশলগত অভিযানে একজন শনাক্ত হওয়া সন্দেহভাজন আটক হলেও চূড়ান্ত সত্য নির্ধারণ করবে সময় ও আইনের স্বাভাবিক পথ। সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী
অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যিই যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের, এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন, সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে, সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল, যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন। বাংলাদেশে ঢাকা ৮ আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি, যিনি কিনা 2024-এর জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আগস্টের পর সারা বাংলাদেশে তিনি যা পরিচিতি পেয়েছেন তার একটা প্রধান কারণ ছিল ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার তীব্র বক্তৃতা এবং অনেক সময়ে বিতর্কিত, অনেকের ভাষায় অশ্লীল শব্দের ব্যবহার। সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন তারপর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারত এবং ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী, শীর্ষ নেতৃত্ব, তাদের দিকে একটি পক্ষের সন্দেহ তীব্র হচ্ছে। ভারত যে এই ঘটনায় জড়িত থাকতে পারে, ওসমান হাদি এমনকি অনেক মাস ধরে এ ধরনের কথা বলছিলেন। সেপ্টেম্বর মাসেও তিনি বরিশালে এক তরুণদের সমাবেশে গিয়ে বলে এসেছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা টার্গেট কিলিং এর শিকার হতে পারেন। কাজেই হাদি এই যে একরকমের টার্গেটের শিকার, সেটা সম্ভবত তিনি তার মানে একেবারে অন্তরঙ্গ ঘনিষ্ঠ পরিবেশে যে বলে আসছিলেন তার প্রমাণ। এমনকি তার বোন, যিনি তার বড় বোন, যিনি সংবাদ মাধ্যমের সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে হাদির শত্রুর অভাব নাই, ভারতীয় র আছে, আওয়ামী লীগ আছে, মির্জা আব্বাস আছে, মানে এমনকি যারা কিনা জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই সেই বিএনপিও আছে। কাজেই ভারতকে কেউই সন্দেহের তালিকার বাইরে রাখছেন না। এ অবস্থায় এখন ভারতেই পালিয়ে গেলেন কিনা যারা কিনা হামলা চালালো, যারা কিনা এই টার্গেট কিলিং এর চেষ্টা করলো হাদির ওপর, সেই হত্যার প্রচেষ্টাকারীরা পালিয়ে গেল কিনা ভারতে, তা নিয়েও সন্দেহ এবং ক্ষোভ দানা বাঁধছে। বিশেষভাবে যখন শনিবার দিন যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি পোস্ট দিয়ে বলেছেন যে ভারতে সম্ভবত এরই মধ্যে পালিয়ে গেছেন হাদির ওপর হামলায় সন্দেহকারী অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাদু দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। জুলকারনাইন সায়ের বলেছেন যে 12ই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এই দুজন, মানে মোটরসাইকেল চালকও প্রবেশ করেছেন এবং যিনি গুলি চালিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে তিনিও পালিয়ে গেছেন। এবং জুলকারনাইন সায়ের স্পষ্ট করে লিখছেন, খুবই কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে লিখছেন তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে। এবং তিনি আরো জানান ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা রয়েছে। সরকার হাদির ঘটনা ঘটা মাত্র ঘোষণা দিয়েছিল যে তারা সীমান্তরক্ষী বাহিনী মানে আমাদের বিজিবিকে অ্যালার্ট করেছে, সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে হাদির ওপরের হামলাকারীরা। কারণ বাংলাদেশ থেকে যে কোনো অপরাধ ঘটলে সবার আগে যে ঘটনাটা ঘটে, মানে এটা চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, যে ঘটনাই ঘটুক না কেন। মা, আমি একদিন ওসমান হাদির মতো বাঁচবো। আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ ছেলে মেয়ে একটা সময় আসবে বাংলাদেশ এই কথা বলবে, ওসমান হাদি বাংলাদেশের একজন কিংবদন্তি আইকন হবে। কথাটা কেন বলছি? কারণ রিসেন্ট যে সন্ত্রাসী আক্রমণ তার উপরে হইলো, এখানে আল্লাহ আজ্জা ওয়াজাল কি চায়? এখানে আল্লাহ আজ্জা ওয়াজালের তো একটা পরিকল্পনা আছে। ওনার পরিকল্পনাটা কি? দেখেন, খুনিদের তো একটা পরিকল্পনা আছে, তারা খুন করতে চেয়েছে। আমরা যদি এভার কেয়ারের শেষ তথ্য অনুযায়ী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে তাদের তথ্য অনুযায়ী, বিবৃতি অনুযায়ী ওসমান হাদির বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, আর সুস্থ হয়ে ফিরলে পুরোপুরিভাবে সুস্থ হওয়ার সম্ভাবনাও কম। আমি খুব গভীরভাবে দেখি, সবাই আমরা কষ্ট পাইছি, কোনো সন্দেহ নেই, অনেক কষ্ট পাইছি আমরা। যে মানুষ কখনো দোয়া করে না তার নিজের জন্য, সেই মানুষকে আমি বলতে শুনছি আমি ওসমান হাদির জন্য দোয়া করতেছি। দেখেন, খুনিদের পরিকল্পনাটা বুঝতে পারলাম, কিন্তু কোরআন হাদিসের জায়গা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ আজ্জা ওয়াজাল এই ধরনের ঘটনা কেন অ্যালাউ করেন। আমরা তো জানি আল্লাহ আজ্জা ওয়াজালের অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাহলে আল্লাহ আজ্জা ওয়াজালের কেন এই ধরনের ঘটনা অ্যালাউ করেন, কেন করলেন, এটা আমরা জানবো না কখনো, কিয়ামতের দিনে আমরা জানবো। কিন্তু যদি আমরা কোরআন হাদিসের দিকে তাকাই, আমরা যদি ইসলামিক ইতিহাসের দিকে তাকাই, আমরা অসাধারণ কিছু বিষয় জানতে পারবো যেটা আমাদের জানাটা খুব দরকার। বোঝার চেষ্টা করি আমরা যে ওসমান হাদি যদি বেঁচে থাকতেন, স্বাভাবিক জীবনযাপন করতেন,
আরো 30 বছর যদি এরকম কোনো ঘটনা না ঘটতো, এমনকি হইতে পারতো না আমাদের পলিটিক্যাল কালচারে তাকে নারী কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে অর্থ কেলেঙ্কারিতে জড়ানো হইতো, তাকে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় এবং তার বিষয়ে অনেক নিউজ প্রতিবেদন দেখানো হয়, অনেক তথ্য অনেকে সামনে আনতেছে। দর্শক শ্রোতা, এই উসমান হাদির বিষয়ে আপনাদের মন্তব্য কি? দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু কান্না করতেছে তার জন্য, যে যেই নেতাটি তাদের প্রাণবাজি রেখে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল, তার এই অবস্থা। অন্যদিকে দেশের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেই অস্থিতিশীল পরিবেশ নিয়েও দেশের অনেক নেতাকর্মীরা আতঙ্কে আছে, ভয়ে আছে। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই উসমান হাদির বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।